সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের সি প্রোগ্রামিংয়ের আরেকটি লেসনে। আজকের লেসনে আমরা কথা বলবো কন্ডিশনসের যত কন্ডিশন এই সম্পর্কে। অর্থাৎ আমাদের জীবন চলার পথে যেমন আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিই বিভিন্ন সময়ে, ঠিক তেমনি কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হতে পারে। বা যদি আরেকটু ভেঙে বলি, কম্পিউটারের কাছে আপনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত চাইতে পারেন। এই যে আপনি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত চাবেন, যে শর্তাবলী মেনে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে, সেই শর্তাবলী সম্পর্কেই আমরা আজকের লেসনে কথা বলবো। সুতরাং চলুন দেরি না করে দেখে নেই কন্ডিশনের জাদুটি কিভাবে হয় এবং আমরা আজকের লেসনে আসলে কি কি টপিক নিয়ে আলোচনা করব। আজকের লেসনে প্রথমেই যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশন। এই যে আমরা কথাটি বলছি, এর মানেটাই বা কী, বা এর মাধ্যমে আসলে কি করা হয়। দ্বিতীয়ত আমরা দেখে নিব বিভিন্ন ধরনের ব্যবহৃত কন্ডিশনাল স্টেটমেন্ট, যার মধ্যে আছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট কিংবা সুইচ স্টেটমেন্টের মতো বিষয়গুলো। তাদের যে সিনট্যাক্স, ব্যবহার এবং উদাহরণ আছে তাও আমরা দেখে নিব আজকের লেসনেই। সুতরাং চলুন দেরি না করে আমরা প্রথমেই আমাদের আজকের প্রথম টপিকে চলে যাই। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই জিনিসটাই বাকি। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে এই যে আমরা বারবার বলছি কম্পিউটার বিভিন্ন সিদ্ধান্ত দেবে, অর্থাৎ এই সিদ্ধান্তগুলো গ্রহণের জন্য আপনি কম্পিউটারের কাছে যে শর্তাবলী বা যে শর্ত দিবেন তাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ এর ব্যবহারের মাধ্যমে একজন প্রোগ্রামার কম্পিউটার থেকে ডিসিশন চাইতে পারেন। ঠিক তেমন ডিসিশনগুলো যেগুলো আমরা আমাদের বাস্তবিক জীবনে গ্রহণ করে থাকি। অর্থাৎ কম্পিউটারের সাথে আমাদের রিয়েল লাইফের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই কন্ডিশন বা শর্তগুলো পূরণ হলে কম্পিউটার আপনাকে 1 রিটার্ন করবে। এর মানেটা কি? অর্থাৎ এই যে আপনি শর্তগুলো দিচ্ছেন সেটি যদি পূরণ হয়, সেটি হতে পারে ইউজারের ইনপুটের ভিত্তিতে বা সেটি হতে পারে অন্য যে কোনো সংখ্যার এগেনস্টে, এটা যদি মেইনটেইন হয় তাহলে কম্পিউটার আপনাকে 1 রিটার্ন করবে। আর যদি এই শর্তটি যেটি আপনি দিয়েছেন বা যেটি আপনি সেট করেছেন সেটি যদি পূরণ না হয় তাহলে কম্পিউটার আপনাকে 0 রিটার্ন করে। এই পর্যায়ে কথাগুলো হয়তো আপনাদের কাছে বেশ পরিচিত লাগছে, কারণ আপনারা ছোটোবেলা থেকেই শুনে এসেছেন কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটি সংখ্যা নিয়ে কাজ করে বা এই দুটি সংখ্যা বুঝতে পারে। অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো লেটার সে বুঝতে পারে না। এর মানেটাই বা কি? এর মানেটা হচ্ছে কম্পিউটার বা যে কোনো ধরনের সিস্টেম আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে। বাইনারি নাম্বার সিস্টেমের অনলি দুটো লেটার হচ্ছে 0 এবং 1। অন্য কোনো লেটার বা সংখ্যা সে বুঝতে পারে না। ঠিক তারই প্রতিফলন কিন্তু আমরা এখানেও দেখতে পেলাম, যে যদি 1 হয় তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি যে শর্তটি দিয়েছিলেন তা পূরণ হয়েছে। যদি 0 রিটার্ন আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে শর্তটি দিয়েছিলেন সেটি পূরণ হয়নি। অর্থাৎ এই যে আমরা 1 এবং 0 এর কথা বললাম, এই 1 এবং 0 এর উপর ভিত্তি করে আপনি কিন্তু কোড এক্সিকিউট হওয়ার নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ আপনার দেওয়া শর্তটি যদি পূরণ হয়ে থাকে তাহলে হয়তো আপনি একটি কোড এক্সিকিউট করবেন। আপনার দেওয়া শর্তটি যদি পূরণ না হয়ে থাকে তাহলে হয়তো আপনি সে কোডটি এক্সিকিউট করবেন না বা অন্য একটি ডিফারেন্ট কোড এক্সিকিউট করতে পারেন। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো আরেকটু ভালোভাবে বুঝে নিব। কিন্তু উদাহরণে যাওয়ার আগে চলুন আমরা একটু দেখে নেই যে সর্বাধিক ব্যবহৃত কি কি কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে। প্রথমেই রয়েছে ইফ স্টেটমেন্ট। আপনারা স্টেটমেন্টটি শুনেই হয়তো অনেকে বুঝতে পারছেন যে ইফ স্টেটমেন্ট হচ্ছে এমন যেসব স্টেটমেন্ট যা কোনো শর্ত যদি পূরণ হয় তাহলে শুধুমাত্র সেটা নিয়ে কাজ করবে। যদি আরেকটু বুঝিয়ে বলি, ইফ স্টেটমেন্টের মধ্যে আপনি আসলে একটি শর্ত নিয়ে কাজ করতে পারবেন। সেই শর্তটি যদি পূরণ হয় তাহলে আপনি একটি কোড এক্সিকিউট করতে পারবেন, অথবা সেই শর্তটি যদি পূরণ না হয় তাহলে হয়তো আপনি সেই কোডটিকে এক্সিকিউট করতে পারবেন না, কিন্তু আপনি শর্ত দিতে পারবেন মাত্র একটি। দ্বিতীয়ত স্টেটমেন্টটি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। অর্থাৎ আপনারা কিন্তু শুনেই বুঝতে পারছেন এইবার শুধুমাত্র যদি পার্টটা থাকবে না, এইবার তার সাথে যদি কোনো কিছু না হয় তাহলে কি হবে সেই এলস পার্টটাও কিন্তু আমাদের সাথে
যোগ হয়ে গেল। অর্থাৎ ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আপনারা কোনো কিছু যদি পূরণ নাও হয় শর্তের মাধ্যমে, তাহলে কি হবে সেই কোডটিও কিন্তু এক্সিকিউট করতে পারবেন। তার পরবর্তীতে চলে আসে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ স্টেটমেন্ট হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যদি আপনি যে শর্তটি দিতে চাচ্ছেন সেটি আসলে একটি শর্তের মাধ্যমে পুরোপুরিভাবে প্রকাশ করা না যায়। অর্থাৎ এমন হতে পারে কোডিংয়ের ক্ষেত্রে বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে আপনি একটি শর্ত দিতে চাচ্ছেন যার জন্য আসলে মাল্টিপল শর্ত বা মাল্টিপল লেয়ার অফ কন্ডিশনের প্রয়োজন হয়। এই মাল্টিপল লেয়ার অফ কন্ডিশন যদি আপনি দিতে চান কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তাহলে আসলে আপনাকে একটি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আরেকটি কন্ডিশনাল স্টেটমেন্ট দিতে হবে। কি বেশ কঠিন লাগছে? একটু পরে আমরা সহজই উদাহরণের মাধ্যমে জিনিসটি আরও ভালোভাবে বুঝে নিব, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য নেস্টেড ইফ হচ্ছে মাল্টিপল লেয়ার অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। এবং সর্বশেষে খুব বেশি ব্যবহৃত না হলেও স্পেশাল কিছু সুবিধার জন্য সুইচ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি বেশ ব্যবহৃত হয়ে থাকে। সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি এক্স্যাক্ট কিছু কেসের ওপর ভিত্তি করে আপনার শর্তগুলো দিতে পারবেন। অর্থাৎ এই যে আমি কেস বলছি, আপনি নির্দিষ্ট কয়েকটা ধাপকে ডিফাইন করে দিতে পারবেন। এটাও হয়তো আপনাদের কাছে শুনতে বেশ কঠিন লাগছে, কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের জন্য সুইচ স্টেটমেন্টটাকেও সহজ করে দিব। কিন্তু এই যে উদাহরণগুলোয় যাওয়ার আগে চলুন আমরা একটু এই সর্বাধিক ব্যবহৃত কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর সিনট্যাক্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। প্রথমেই আমরা দেখে নেই এই যে ইফের মধ্যে আমরা যে কন্ডিশনটি দিব, সেই কন্ডিশনটি দেওয়ার আসলে উপায়টি বা কী সিনট্যাক্স ফলো করে আমাদেরকে আসলে এই শর্ত বা কন্ডিশনটি দিতে হবে। শর্ত বা কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাদের মনে রাখতে হবে ইফ লেখার পর এর ভিতরে প্রথম ব্র্যাকেটের মধ্যে আপনি আসলে যাই লিখবেন সেটিকেই কম্পিউটার বা সিস্টেম অটোমেটিক্যালি শর্ত বা কন্ডিশন হিসেবে ধরে নেবে। কন্ডিশন দেওয়ার এক্স্যাক্ট উপায়টা মনে করার জন্য আমাদের ছোট্ট করে একটু রিক্যাপ করতে হবে আমরা আমাদের অপারেটর ক্লাসে যা শিখে এসেছি। অপারেটর ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সিম্বলের ব্যবহার দেখেছিলাম, যেমন কোনো সংখ্যা কি কোনো সংখ্যার চেয়ে বড়, কোনো সংখ্যা কি কোনো সংখ্যার সমান, নাকি কোনো সংখ্যা কোনো সংখ্যার চেয়ে ছোট। অর্থাৎ এই ধরনের ছোট ছোট ডিসিশনের মাধ্যমে আপনি আসলে শর্তটি বা কন্ডিশনটি সেট করতে পারেন, এবং আপনি ইফের মধ্যে যে কন্ডিশনটি সেট করবেন সেটি সত্য বা মিথ্যা হওয়ার উপরেই কিন্তু ইফের মধ্যে বা ইফের ব্লকে যে কোডটি থাকবে সেটি এক্সিকিউট হবে। অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট দুটো দেখছি আমরা, এই সেকেন্ড ব্র্যাকেট দুটোর মধ্যে আসলে যে কোডটি থাকবে এই কন্ডিশনটি সত্য হলে সেই কোডটি এক্সিকিউট হয়ে যাবে, আর যদি কন্ডিশনটি সত্য না হয় বা মিথ্যা হয় তাহলে সেই কন্ডিশনটি বা সেই কোডটি এক্সিকিউট হবে না। এবার আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ওই যে আমরা ব্লকের কথা বলছি, এই ব্লক বোঝাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইফের মধ্যে কন্ডিশন দেওয়ার পর আপনি যখন একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডটি লেখা শুরু করবেন, এই সেকেন্ড ব্র্যাকেটটির মধ্যে আসলে যতটুকু লেখা থাকবে বা যতটুকু কোড থাকবে ঠিক ততটুকুই কিন্তু এক্সিকিউট হবে। এর বেশি বা এর কম কিন্তু কিছু এক্সিকিউট হওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট দুটো মনে রাখা বা বোঝা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইফের কন্ডিশনের উপর ভিত্তি করে আপনি যদি কোনো কিছুর এক্সিকিউট করাতে চান তাহলে তা যেন অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেট দুটোর মাঝেই থাকে। এরপরে যদি কোনোভাবে আপনার কোডটি চলে যায় যা ব্লকের বাইরে বলে বিবেচিত হবে, তাহলে কিন্তু সেই অংশটি আর কন্ডিশনের উপর ভিত্তি করে এক্সিকিউট হবে না, তা আপনা আপনি থেকেই এক্সিকিউট হয়ে যাবে। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ইফের মধ্যে আপনারা যে কোডটি রাখবেন সেটি ব্লকের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনট্যাক্সটি যদি আপনারা বুঝে গিয়ে থাকেন তবে চলুন আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে এই সিনট্যাক্সটিকে আরেকটু ভালোভাবে কিভাবে এক্সিকিউট করা যায় তার একটি ব্যবস্থা দেখে ফেলি। এখানে উদাহরণ হিসেবে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি সমস্যাকে বেছে নিয়েছি। সমস্যাটি হচ্ছে কোনো সংখ্যা ধনাত্মক কিনা তা কিভাবে বের করব। প্রশ্নটির ক্ষেত্রে আপনাদের জন্য একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন
যে সমস্যাটি আমরা বেছে নিয়েছি তা আসলে শুধুমাত্র এক ধরনের সলিউশন দিতে পারে, অর্থাৎ কোনো সংখ্যা শুধুমাত্র ধনাত্মক কিনা বা শুধুমাত্র পজিটিভ কিনা সেটার অ্যান্সারই কিন্তু ইফ স্টেটমেন্ট বা এই প্রবলেমটি দিতে পারবে। কোনো সংখ্যা যদি শূন্য হয়, যা ধনাত্মকও না ঋণাত্মকও না, সেই সমস্যাটির সমাধান কিন্তু এখানে দেওয়া সম্ভব হবে না। বা কোনো সংখ্যা যদি ধনাত্মক না হয়, ঋণাত্মক হয়, তাহলে সেটার সমস্যার সমাধানও কিন্তু আমরা এখানে দিতে পারছি না। অর্থাৎ ইফের মধ্যে যেহেতু শুধুমাত্র একটি কন্ডিশন বা একটি শর্তই দেওয়া যায়, আপনারা আসলে এই সমস্যাটি থেকে বের করতে পারবেন যে কোনো সংখ্যা শুধুমাত্র ধনাত্মক কিনা। সুতরাং চলুন আমরা এবার এক্স্যাক্ট সিনট্যাক্সের মাধ্যমে দেখে নিই এই যে আমরা সমস্যাটিকে বেছে নিয়েছি এটি সি প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে ঠিক কিভাবে লিখে ফেলতে হয়। প্রথমেই আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেই পার্টটা সবসময় মেনটেন করি, অর্থাৎ হেডার দেওয়া এবং মেইন ফাংশনের ভিতরে লেখা, তা পর্যন্ত কিন্তু আমরা চলে আসলাম। মেইন ফাংশনের ভিতরে প্রথমেই আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে নাম্বার বা নাম, এই নামে একটি ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম এবং ভ্যারিয়েবলটি কি ডেটা টাইপ? ভ্যারিয়েবলটি ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ যা শুধুমাত্র পূর্ণ সংখ্যা তার মধ্যে রাখতে পারবে। এই যে নাম্বার বা নাম যে ভ্যারিয়েবলটি আমরা গ্রহণ করলাম, এই নাম্বার বা নাম ভ্যারিয়েবলের মধ্যে আমরা কিন্তু 10 সংখ্যাটিকে রেখে দিলাম। অর্থাৎ এখন যদি এই নাম্বার বা নাম ভ্যারিয়েবলটিকে অ্যাক্সেস করা হয় তাহলে কিন্তু আমরা এই 10 ভ্যালুটি রিটার্ন পাবো। এবারে চলে আসি আমাদের আসল খেলায়, অর্থাৎ আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইফ লেখার পরে আমরা কিন্তু একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের কন্ডিশনটিকে রেখে দিয়েছি। কন্ডিশনটি হচ্ছে এই যে নাম্বার বা নাম যে ভ্যারিয়েবলটিকে আমি ডিক্লেয়ার করেছিলাম এবং যার মধ্যে 10 ভ্যালুটিকে রেখেও দিয়েছিলাম, সেটির সাথে আমরা 0কে কম্পেয়ার করছি এবং শুধুমাত্র কম্পেয়ারই করছি না, আমরা জিজ্ঞেস করছি এই নাম্বার যে ভ্যারিয়েবলটি আছে তা কি 0-র চেয়ে বড়? অর্থাৎ আমরা এখানে আসলে জানতে চাচ্ছি যে নাম্বারের ভেতর আমরা যে 10 ভ্যালুটিকে রেখে দিয়েছি এই 10 ভ্যালুটি কি শূন্যের চেয়ে বড় কিনা। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা যদি এই নাম্বারের ভেতর 10 না রেখে অন্য যে কোনো ভ্যালু রাখতাম, সেই ভ্যালুটির ব্যাপারেই কিন্তু আমরা একই প্রশ্ন করতাম, অর্থাৎ সেই ভ্যালুটি কি 0-র চেয়ে বড়। যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা কিন্তু জানি কি রিটার্ন আসবে, রিটার্ন আসবে 1 বা 1। আর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলেও কিন্তু আমরা জানি কি রিটার্ন আসবে, রিটার্ন আসবে 0 বা 0। যেহেতু এখানে 10 সংখ্যাটি 0 সংখ্যাটির চেয়ে বড়, সুতরাং আমরা কিন্তু জানি যে এই যে ইফের ভেতর যে কন্ডিশনাল স্টেটমেন্টটি আছে তা কিন্তু 1 রিটার্ন করে দিবে। যদি 1 রিটার্ন করে তাহলে কি হবে? তাহলে ইফের ব্লকের মধ্যে যে কোডটুকু আছে সেটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এবারে আমরা দেখে নেই ইফ ব্লকের মধ্যে আমরা আসলে কি কোডটুকু রান করছি। এখানে যদি আমরা দেখি, আমরা প্রথমেই লিখে ফেলেছি প্রিন্টএফ, অর্থাৎ আমরা কিন্তু আমাদের ইনপুট এবং আউটপুট লেসন থেকেই জানি যে প্রিন্টএফ কি করে। প্রিন্টএফের মধ্যে আপনি যে লেখাটুকু লিখবেন সে কিন্তু ততটুকু লেখা আপনার ডিসপ্লেতে প্রদর্শন করে দিবে। প্রিন্টএফের মধ্যে আমরা প্রথমেই লিখছি $d, যা হচ্ছে কোনো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ এই যে নাম্বার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলটি রয়েছে তার ভেতর যে ভ্যালুটি আছে তাই কিন্তু এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। অর্থাৎ যেহেতু নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে 10 ছিল, আমরা কিন্তু এখানে 10 এই সংখ্যাটি ডিসপ্লেতে দেখতে পারবো এবং তার পরবর্তীতে $d বা 10 ইজ আ পজিটিভ নাম্বার, অর্থাৎ এইখানে যেহেতু আমি নাম্বার এই ভ্যারিয়েবলটির মধ্যে 10 রেখেছিলাম এবং যেহেতু এই শর্তটি পূরণ হয়েছে, আমি কিন্তু ডিসপ্লেতে এই 10 সংখ্যাটি যে পজিটিভ সংখ্যা সেটি শো করে দিলাম। আশা করি এই সহজ এক্সাম্পলটির মাধ্যমে আপনারা আসলে বুঝে গিয়েছেন যে কিভাবে এই 10 সংখ্যাটি যে ধনাত্মক তা আমি কম্প্যারিজন করে ফেলতে পারলাম, বা আমার কন্ডিশনাল স্টেটমেন্টের প্রথম কাজ শেখাটা কিন্তু হয়ে গেছে। এবং আপনারা হয়তো এটাও জানেন যে এই যে রিটার্ন 0 আমার এখানে আসছে তা হচ্ছে আমার মেইন যে ফাংশনটি আছে সেই মেইন ফাংশনের ব্যাপারে 0 রিটার্ন করছে, যা একটি সি প্রোগ্রামিংয়ের যে কোনো কোডের ব্যাপারেই সর্বদা সত্য।
এবং এই কোডটির মাধ্যমে আমরা যে সমস্যাটিকে প্রথমত গ্রহণ করেছিলাম, অর্থাৎ কোনো সংখ্যা অর্থাৎ 10-এর জায়গায় আমি যে কোনো সংখ্যা দিতে পারবো সেটি কি ধনাত্মক কিনা তা কিন্তু আমরা বের করে ফেলেছি। আশা করি আপনারা এই পার্টটির মাধ্যমে ইফ সম্পর্কে কমপ্লিট আইডিয়াটি পেয়ে গেছেন। এবার চলুন আমরা ইফের পরবর্তী ধাপ অর্থাৎ ইফ এলস সম্পর্কে সিনট্যাক্স এবং তার ব্যবহার উদাহরণের মাধ্যমে দেখে নিই। এবারে যদি আমরা ইফ এলসের ক্ষেত্রে চলে আসি, ইফের ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা কিন্তু ছিল আপনি এর ভিতরে শুধুমাত্র একটি কন্ডিশনই দিতে পারবেন এবং সেই কন্ডিশনটি যদি শুধুমাত্র সত্য হয় তাহলেই কিন্তু ব্লকের মধ্যে থাকা কোডটি এক্সিকিউট হবে। অন্য কোনো উপায় কিন্তু আপনার কাছে ছিল না। ইফ এলসের ক্ষেত্রে আপনার এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ এক্ষেত্রে প্রথম যে পার্টটি রয়েছে তা অনেকটা আগেরই মতো, অর্থাৎ ইফের মধ্যে থাকা কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকের মধ্যে যে কোডটুকু রয়েছে তা পূর্বের মতোই এক্সিকিউট হবে। কিন্তু যদি কন্ডিশনটি সত্য না হয় বা কন্ডিশনটি যদি ফলস হয় তাহলে কিন্তু এলসের মধ্যে যে কোডটুকু রয়েছে তা এক্সিকিউট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার কিন্তু একটা অ্যাডেড সুবিধা বা অ্যাডেড বেনিফিট রয়ে গেল যে আপনার কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে কি হবে সেটিও কিন্তু আপনি নির্দেশ করে দিতে পারলেন। এবারে যদি আমরা একটু সিনট্যাক্সের ক্ষেত্রে চলে আসি, আমরা দেখতে পাবো যে প্রথম পার্টটি ঠিক পূর্বেরই মতো, অর্থাৎ ইফের মধ্যে যে কোডটুকু রয়েছে কন্ডিশনটি যদি সত্য হয় তা এক্সিকিউট হয়ে যাবে। সুবিধার ব্যাপার হচ্ছে এলসের ক্ষেত্রেও আপনারা অনেকটা সিমিলার ব্যাপারই দেখতে পাবেন, অর্থাৎ এই যে এখানে যে কন্ডিশনটি রয়েছে তা যদি ফলস হয় তাহলে সিস্টেমটি কিন্তু আপনাকে 0 রিটার্ন করবে এবং যদি এই ঘটনাটি সংঘটিত হয় অর্থাৎ সিস্টেম যদি আপনাকে 0 রিটার্ন করে তাহলে আপনার কোডটি কিন্তু ইফকে বাইপাস করে চলে আসবে ঠিক এখানে বা এলসে, এবং এলসে যদি চলে আসে তাহলে এলসের মধ্যে এই ব্লকটুকুর মধ্যে যে কোডটুকু রয়েছে সেটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি শুধুমাত্র কন্ডিশন পূরণ হলে কি হবে তাই না, কন্ডিশন পূরণ না হলে কি হবে তাও কিন্তু নির্দেশ করে দিতে পারছেন। আশা করি আপনারা ইফ এলস এর সিনট্যাক্সটি বুঝে গেছেন। যদি সিনট্যাক্সটি আপনারা বুঝে গিয়ে থাকেন তাহলে চলুন আমরা এবার একটি উদাহরণের মাধ্যমে দেখে নেই এই সিনট্যাক্সটি ব্যবহার করে আমরা আসলে কী ধরনের সমস্যার সমাধান করতে পারবো। ইফ এলস বা এই স্টেটমেন্টটি বোঝানোর জন্য আমি আপনাদের জন্য যে সমস্যাটি বেছে নিয়েছি তা হচ্ছে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা কীভাবে বের করব। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো ইজিলি অলরেডি বুঝে গেছেন যে এখানে আপনারা জোড় নাকি বিজোড় অর্থাৎ দুই ধরনের সিদ্ধান্তই গ্রহণ করতে পারবেন। পূর্বের এক্সাম্পলে যেমন আমরা শুধুমাত্র কোনো সংখ্যা ধনাত্মক কিনা বা পজিটিভ কিনা তাই বের করতে পেরেছিলাম, ঋণাত্মক বা শূন্য হলে কি হবে তা কিন্তু আমরা বের করতে পারিনি। কিন্তু এই ক্ষেত্রে আমরা জোড় হলে কি হবে, জোড় না হলে কি হবে সেই সমস্যাটিরও সমাধান করতে পারবো। আমরা যদি এক্স্যাক্টলি উদাহরণটার সিনট্যাক্সে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবসময় যে কাজটা করে থাকি সেটিই করেছি, অর্থাৎ আমরা হেডার ডিক্লেয়ার করেছি এবং তারপর মেইন ফাংশনটির মধ্যে আমরা আমাদের কোডটুকু লিখছি। মেইন ফাংশনটির মধ্যে আমরা প্রথমেই যে কাজটা করলাম তাও কিন্তু আপনাদের খুবই পরিচিত। আমরা নাম্বার বা নাম এই নামের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং ভ্যারিয়েবলটির ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, যা পূর্ণ সংখ্যাকে স্টোর করতে পারে। তার পরবর্তীতে আমরা প্রিন্টএফের মাধ্যমে ডিসপ্লেতে একটি আউটপুট শো করলাম যা দেখাচ্ছে এন্টার আ নাম্বার। তার মানে হচ্ছে আপনি এখানে ইউজারের কাছ থেকে একটি নাম্বার চাচ্ছেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান এফের মাধ্যমে ইউজার থেকে আমি যে নাম্বারটি পেয়েছি বা যে নাম্বারটি পাবো তা ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা নাম বা নাম্বার নামে আমরা যে ভ্যারিয়েবলটিকে ডিক্লেয়ার করেছিলাম সেই নাম বা নাম্বার এই ভ্যারিয়েবলটির মধ্যে স্টোর করে দিলাম। অর্থাৎ
বোঝানোর সুবিধার জন্য আমি ধরে নিলাম এই পর্যায়ে আমি ইউজার থেকে একটি নাম্বার চেয়েছি এবং সে আমাকে 2 এই সংখ্যাটি নাম্বার হিসেবে ইনপুট দিয়েছে। অর্থাৎ এই লাইন অফ কোডটি যখন এক্সিকিউট হয়ে যাবে তখন নাম্বার এই ভ্যারিয়েবলের মধ্যে 2 স্টোর হয়ে গেছে। তার পরবর্তীতে এখানে আমরা কিন্তু ইফের মধ্যে যে কন্ডিশনটি দিব সেই কন্ডিশনটিকে ডিক্লেয়ার করে দিয়েছি। কন্ডিশনটিকে আমরা যদি আরেকটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার বা নাম নামে যে ভ্যারিয়েবলটি ছিল এই নাম্বার বা নাম ভ্যারিয়েবলটিকে আমরা n%2 এই কাজটি দিয়ে ভাগ করছি। একটু যদি আমরা আমাদের অপারেটর ক্লাস থেকে n% এই অপারেটরটির কাজ বা ফাংশন সম্পর্কে মনে করার চেষ্টা করি, এই অপারেটরটি কিন্তু ভাগশেষ হিসেবে আউটপুট দেয়। অর্থাৎ আপনি যদি কোনো একটি সংখ্যা দেন এবং তাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে যে ভাগশেষ রয়ে যায় সেই ভাগশেষটিই কিন্তু n% রিটার্ন দেয়। আমি যদি ছোট্ট একটু উদাহরণের মাধ্যমে বোঝাই, আমার প্রথম সংখ্যাটি যদি হয় 10 এবং তার পরবর্তীতে আমার দ্বিতীয় সংখ্যাটি যদি হয় 2 এবং মাঝখানের অপারেটরটি যদি হয় n%, তাহলে n% যেহেতু ভাগশেষ রিটার্ন করে সুতরাং সে কিন্তু রিটার্ন করবে 0। কারণ আমরা সবাই জানি 10 সংখ্যাটিকে 2 সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় বা কোনো ভাগশেষ থাকে না, সুতরাং n% দিয়ে আমরা কিন্তু ভাগশেষটা বের করে ফেলতে পারি। যেহেতু আমরা এখানে নাম্বার বা নাম এই ভ্যারিয়েবলটিকে n%2 দিয়ে ভাগ করছি সুতরাং আমরা কিন্তু বুঝতেই পারছি নাম্বার বা নাম এই ভ্যারিয়েবলের মধ্যে এক্স্যাক্টলি যে সংখ্যাটি থাকবে তাকেই কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করব এবং এই লাইনটি থেকে রিটার্ন আসবে ভাগশেষ, অন্য কিছু না। সুতরাং আমরা যদি ভাগশেষ যেটি আসবে সেই সংখ্যাটিকে 0-র সাথে কম্পেয়ার করি বা 0-র সাথে কম্প্যারিজন করি তাহলে যেটা আসবে সেটি আমি এখানে শর্ত হিসেবে দিয়েছি। আমি যদি আরেকটু ভেঙে বলি, ডাবল ইকুয়ালস টু আপনারা যখন সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখতে পান তখন কিন্তু আপনারা জানেন এটি দুটি সংখ্যার মধ্যে বা দুটি ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করছে। যদি শুধুমাত্র একটি সিঙ্গেল ইকুয়াল টু আমরা ব্যবহার করি তা কিন্তু কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো সংখ্যাকে অ্যাসাইন করে দেয়। ঠিক তেমনি যে কাজটি আমরা এখানে করেছিলাম, যে এখানে যখন আমরা 2 ইনপুট দিয়েছি এই 2 ইনপুটটিকে কিন্তু আমরা নাম্বার এই ভ্যারিয়েবলটির মধ্যে অ্যাসাইন করে দিয়েছি বা এর মধ্যে রেখে দিয়েছিলাম। যখন আমরা ডাবল ইকুয়ালস টু ব্যবহার করব তখন তা কিন্তু আর অ্যাসাইন হিসেবে ব্যবহৃত না হয়ে তা দুটি সংখ্যার মধ্যে বা দুটি ভ্যারিয়েবলের মধ্যে কম্প্যারিজনের কাজে ব্যবহার করবে বা তারা সমান কিনা সেই ডিটারমিনেশনের দিকে বা সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবে। এবারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা যে লাইন অফ কোডগুলো লিখেছি তা আমাদেরকে কি আউটপুট দিবে। যেহেতু আমি এখানে নাম্বার হিসেবে ইনপুট নিয়েছিলাম 2, সুতরাং আমি যখন এই নাম্বার ভ্যারিয়েবলটিকে 2 দ্বারা ভাগ করছি আমরা কিন্তু এই 2 সংখ্যাটিকেই 2 দ্বারা ভাগ করছি এবং 2 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু সবাই জানি ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 0। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু এই লাইন অফ কোডটি সত্য প্রমাণিত হয়ে যায় এবং আমরা জানি যদি সত্য হয় ইফের মধ্যে থাকা কন্ডিশনটি তাহলে কিন্তু ইফের ব্লকের মধ্যে যে কোডটুকু রয়েছে তা এক্সিকিউট হয়ে যাবে। অর্থাৎ এই যে printf %d হচ্ছে এই নাম্বার এই ভ্যারিয়েবলটির ফরম্যাট স্পেসিফায়ার, তা যে ইভেন এই ব্লক অফ কোডটি কিন্তু এক্সিকিউট হয়ে গেল। অর্থাৎ আমাদের আউটপুটে আসবে ইয়েস দিস নাম্বার 2 যেটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু ইভেন বা একটি জোড় সংখ্যা। এবারে চলে আসি, যদি আমি ইনপুট দেওয়ার ক্ষেত্রে 2 না দিয়ে ইনপুট দিতাম 3 যা একটি বিজোড় সংখ্যা তাহলে কি হতো? তাহলে কিন্তু এই ইফ এর কন্ডিশনে যখন আমরা আসতাম এখানে কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করা হতো এবং আমরা জানি 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 কিন্তু ভাগশেষ হয় 1, অর্থাৎ 1 অবশিষ্ট থেকে যায়। অর্থাৎ যখন এখানে 1 রিটার্ন আসতো 1 কি শূন্যের সমান? উত্তর হতো না, 1 তো শূন্যের সমান না। অর্থাৎ এখানে আমি যে শর্ত বা কন্ডিশনটি দিয়েছি তা কিন্তু মিথ্যা হয়ে যেত
এবং আমার এই ব্লক অফ কোডটি যা ইফের মধ্যে আছে তা এক্সিকিউট না হয়ে এলসের মধ্যে থাকা ব্লক অফ কোডটি এক্সিকিউট হয়ে যাবে, যা এখানে আছে অনেকটা সিমিলার জিনিস। একমাত্র পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে এখানে আমরা দেখাবো যে $d অর্থাৎ নামের মধ্যে যে ভ্যারিয়েবলটির মধ্যে যে সংখ্যাটি আছে তা আসলে অড অর্থাৎ তা আসলে বিজোড়। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে 2 বা 3 এই সংখ্যা না নিয়ে যে কোনো সংখ্যা নিতে পারি। আমি যদি 2 এর বদলে এখানে নেই 100, তখন সে আমাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ আসবে 0, অর্থাৎ এই লাইন অফ কোডটি এক্সিকিউট হবে। আমি যদি নেই 301, তাহলে এখানে ভাগশেষ আসবে 1, অর্থাৎ এই লাইন অফ কোডটি এক্সিকিউট হয়ে যাবে। তার মানে এই যে সিম্পল কোডটি আমি লিখলাম, এই কোডটির মাধ্যমে আপনি কিন্তু যে কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা বের করে ফেলতে পারবেন। সেটা হতে পারে 1,000,001 বা 1,000,002, সকল সংখ্যাকেই কিন্তু এই কোডটি এক্সিকিউট করতে পারবে এবং আপনাকে সঠিক রেজাল্টটি স্ক্রিনে ডিসপ্লেতে শো করে দিবে। সুতরাং আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন কিভাবে এই সহজ এক্সাম্পলটির মাধ্যমে ইফের মধ্যে থাকা কন্ডিশনটি যদি সত্য হয় বা সেটি যদি সত্য নাও হয়, তাহলে কিভাবে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে কাজে লাগাতে পারি। এবারে যদি আপনারা ইফ এবং এলস ইফ এই দুটো পুরোপুরিভাবে বুঝে গিয়ে থাকেন, তাহলে চলুন আমরা আরেকটু হায়ার লেভেলের এবং কমপ্লেক্স নেস্টেড ইফ সম্পর্কে এখন জেনে নেই। নেস্টেড ইফের ব্যাপারে সিনট্যাক্সে যাওয়ার আগে আমাদের আগে বুঝে নেওয়া দরকার নেস্টেড ইফের সুবিধা এটা বাকি। নেস্টেড ইফ এমন একটি এক্সট্রা সুবিধা আপনাদেরকে দিবে যা হচ্ছে এর মাধ্যমে আপনি একটি ইফ এল স্টেটমেন্টের মধ্যে আরও এক বা একাধিক ইফ এল স্টেটমেন্ট রাখতে পারবেন। অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনি যে শর্তটি বা কন্ডিশনটি দিতে চাচ্ছেন তা যদি শুধুমাত্র একটি ইফ বা এলস ইফ কন্ডিশন দিয়ে পূরণ করা না যায়, তার ভেতরে হয়তো আপনার একটি সেকেন্ড লেয়ারের ইফ বা এলস ইফ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই সেকেন্ড লেয়ারের এলস ইফ বা ইফ যে আমরা ব্যবহার করছি এটিই হচ্ছে নেস্টেড ইফ। আমরা যদি এটার সিনট্যাক্সটা দেখি তাহলে আপনারা ব্যাপারটি আরও ভালোভাবে বুঝে যাবেন। নেস্টেড ইফের সিনট্যাক্সের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে প্রথমেই যে পার্টটি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাদের আগেরই পরিচিত, অর্থাৎ ইফ এবং তার ভেতরে একটি কন্ডিশন থাকবে। যদিও আপনাদের মনে হয়তো এই প্রশ্নটি অলরেডি চলে এসেছে যে এখানে কন্ডিশন 1 কেন। আমরা যদি এর পূর্বের পার্টটি বুঝে গিয়ে থাকি, আমরা কিন্তু অলরেডি গেস করতে পারছি কন্ডিশন 1 এই কারণে, কারণ এর ভিতরে আরেকটি কন্ডিশন আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি সিনট্যাক্সের পরবর্তী পার্টে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন 1 এর ভেতর এই ব্লক অফ কোডটি রয়েছে। অর্থাৎ কন্ডিশন 1 যদি সত্য হয় তাহলে এই ব্লক অফ কোডটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এইবারে যখনই এই ব্লক অফ কোডের মধ্যে আরেকটি ইফ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, এটিই কিন্তু আমাদের অ্যাডেড নেস্টেড ইফ। অর্থাৎ দুইটি ইফ যখন একত্রে একসাথে হয়ে কাজ করে বা সেকেন্ড লেয়ারে কাজ করে, তখন সেই জিনিসটিকেই আমরা নেস্টেড ইফ বলছি। এবারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এই ইফ ব্লকের ক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে, যেটা হতে যাচ্ছে তা হলো যদি শুধুমাত্র এই কন্ডিশন 2 সত্য হয়, তাহলেই এই সেকেন্ড লেয়ার অফ ইফের মধ্যে যেই ব্লক অফ কোডটি রয়েছে সেটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। অর্থাৎ আমরা পূর্বে ইফ এই কন্ডিশনাল স্টেটমেন্টটি পড়ার সময় যে বলেছিলাম ব্লক জিনিসটি বোঝা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার একটি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা দেখবেন এই সেকেন্ড লেয়ার অফ ইফের আসলে ব্লকটি শুরু হয়েছে এখানে এবং শেষ হয়ে গেছে এখানে। অর্থাৎ কন্ডিশন 2 যদি সত্য হয় তাহলে শুধুমাত্র এই ব্লক অফ কোডটি এক্সিকিউট হবে। এই ব্লকের বাইরে অন্য যাই লেখা থাকুক না কেন সেটি কিন্তু কন্ডিশন 2 এর ওপর ডিপেন্ডেন্ট হবে না। এবারে যদি আমরা সেকেন্ড লেয়ারটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্লকটি রয়েছে সেটি কিন্তু আমাদের শুরুর ইফের ব্লক। অর্থাৎ শুরুর ইফের ক্ষেত্রে পুরো ব্লকটি কাজ করছে এবং সেকেন্ড লেয়ার অফ ইফের ক্ষেত্রে শুধুমাত্র এই ব্লকটি কাজ করছে। সুতরাং আশা করি আপনারা বুঝতেই পারছেন
কিভাবে একটি ইফের মধ্যে অন্য একটি ইফ ঢুকে আসলে নেস্টেড ইফ এই কন্ডিশনাল স্টেটমেন্টটি গঠিত হয়। এছাড়াও আরও এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে যা মাঝে মাঝে কিছু স্পেসিফিক সিচুয়েশনে আপনাকে এক্সট্রা কিছু সুবিধা দিতে পারে। এবারে চলুন আমরা সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টটি আসলে কোন ক্ষেত্রে আপনাকে আলাদা সুবিধা দিবে সেটি বুঝে নেওয়ার চেষ্টা করি। সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টটি ইফ এলস এই কন্ডিশনাল স্টেটমেন্টটির মতোই কাজ করে। পার্থক্য হচ্ছে তাদের ব্যবহারের সিনট্যাক্সে। এবং সুইচ স্টেটমেন্টটির ক্ষেত্রে আপনি যে অ্যাডেড বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিছু কেস ডিটারমাইন করে দিতে পারবেন। অর্থাৎ এই যে আমি কেস বলছি, এই কেস এর ব্যবহারই আসলে সুইচ স্টেটমেন্টের অ্যাডেড বেনিফিট। কি শুনতে বেশ কঠিন লাগছে? কেস জিনিসটাই বা আবার কি? এই জিনিসটি আমরা সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সে এবং তার উদাহরণে বুঝে নেওয়ার চেষ্টা করি। এবারে যদি আমি সুইচের সিনট্যাক্সে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুইচের মধ্যে আমাদের আসলে কন্ডিশনের জায়গায় একটি এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। এক্সপ্রেশন মানে হচ্ছে যে এখানে আসলে আপনি একটি স্পেসিফিক সিনারিও দিতে পারবেন যার সাথে আপনার কেসগুলোকে পরবর্তীতে কম্প্যারিজন করা হবে। আমরা যদি কেস ব্যাপারটা আগে বুঝে নেই তাহলে এক্সপ্রেশনটাও আমাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কেস কনস্ট্যান্ট এক্সপ্রেশন নামে একটা জিনিসের সাথে পরিচিত হচ্ছি। এটা হচ্ছে যে দ্য কোড টু বি এক্সিকিউটেড ইফ এক্সপ্রেশন ম্যাচেস উইথ দ্য কনস্ট্যান্ট এক্সপ্রেশন। কি বেশ কঠিন লাগছে? একদম চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের জন্য ব্যাপারটাকে সহজ করে দিচ্ছি। প্রথমেই আমরা দেখি এখানে ঠিক দুটো টার্ম রয়েছে, একটি হচ্ছে এক্সপ্রেশন এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি হচ্ছে কনস্ট্যান্ট এক্সপ্রেশন। অর্থাৎ আপনি যখন কেস লিখবেন বা ডিফারেন্ট সিনারিও লিখবেন, আপনি আসলে কনস্ট্যান্ট কিছু এক্সপ্রেশন কি শুধুমাত্র প্রকাশ করতে পারবেন। অর্থাৎ 1 হলে কি হবে, 2 হলে কি হবে, বা 100 হলে কি হবে, বা এটা হতে পারে এ হলে কি হবে, বি হলে কি হবে, বা সি হলে কি হবে। এই কনস্ট্যান্ট এক্সপ্রেশনগুলোকে বা কেসগুলোকেই আসলে সুইচ স্টেটমেন্টটি কম্পেয়ার করবে বা মিলিয়ে দেখবে আপনার দেওয়া এক্সপ্রেশনের সাথে। যদি আপনার দেওয়া এক্সপ্রেশনের সাথে কনস্ট্যান্ট এক্সপ্রেশনটিও মিলে যায় তাহলেই এই ব্লক অফ কোডটি এক্সিকিউট হয়ে যাবে। সুবিধার ব্যাপার হচ্ছে আপনি এরকম আরও কয়েকটি কনস্ট্যান্ট এক্সপ্রেশন দিতে পারবেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটি কনস্ট্যান্ট এক্সপ্রেশন দিলাম যাকেও আসলে সুইচ স্টেটমেন্ট অরিজিনাল এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করবে, এবং যদি এই কনস্ট্যান্ট এক্সপ্রেশনটি না মিলে এই কনস্ট্যান্ট এক্সপ্রেশনটি মিলে যায় তাহলে এই ব্লক অফ কোডটি এক্সিকিউট হয়ে যাবে। এবং এভাবে আপনি একের অধিক যতগুলো ইচ্ছা কেস কিন্তু আপনার সিনারিওতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আগে থেকেই জানেন ঠিক কি কি সিনারিওতে আপনার কম্প্যারিজন করার প্রয়োজন হবে তাহলে সেই সিনারিওগুলোকেই কিন্তু আপনি কেস হিসেবে ডিফাইন করে দিতে পারেন। এবং এই যে আপনি আগে থেকে ডিফাইন করে দিতে পারছেন কেসগুলা, এগুলো কিন্তু আপনাকে সুইচ স্টেটমেন্টের একটি অ্যাডেড বেনিফিট দিচ্ছে যা আপনার প্রোগ্রামকে করে তুলবে আরও বেশি এফিশিয়েন্ট। কিন্তু লক্ষ্যের বিষয় হচ্ছে যে প্রতিবার এভাবে কেসগুলো লেখার পর আমরা কিন্তু ব্রেক ওয়ার্ডটি ব্যবহার করছি। ব্রেক ওয়ার্ডটি হচ্ছে এমন একটি ফাংশন যা আপনাকে প্রতিবার আপনার লুপ থেকে বের করে দিবে। অর্থাৎ এই এক্সপ্রেশনটি যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে কিন্তু সে ব্রেক করে দিবে এই কেস থেকে, অর্থাৎ কেসটি পুনরায় আর রান হবে না। এভাবে করে আপনি একের অধিক যতগুলো ইচ্ছা কেস কিন্তু এই সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখার বিষয় হচ্ছে আপনি আসলে এক্সপ্রেশন দিতে পারবেন আসলে একটি, অর্থাৎ যার সাথে কম্পেয়ার করে এই পুরো সুইচ স্টেটমেন্টটি রান হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশনের সাথেই আপনার কেসটি না মিলে যায় বা আপনি যেটি দিচ্ছেন তা যদি না মিলে তাহলে আপনি একটি ডিফল্ট স্টেটমেন্ট দিতে পারবেন। এবং ডিফল্ট স্টেটমেন্টের নাম শুনিয়ে হয়তো আমরা বুঝতে পারছি এটি হচ্ছে এমন একটি ব্লক অফ কোড হবে যার সাথে যদি কোনো এক্সপ্রেশনই না মিলে তাহলে এই ডিফল্ট ব্লক অফ কোডটি এক্সিকিউট হয়ে যাবে।
সুতরাং আশা করি আমরা এই যে সুইচ কন্ডিশনাল স্টেটমেন্টটি রয়েছে তার কি কি সুবিধা আছে এবং তার সিনট্যাক্স কিভাবে লিখতে হবে তা সম্পর্কে বুঝে গেছি। যদি বুঝেই থাকি তাহলে চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হয়ে নেই। সুইচ স্টেটমেন্টটি বোঝানোর জন্য আমি যে সমস্যাটি বা প্রবলেমটি আপনাদের জন্য বেছে নিয়েছি তা হচ্ছে যে কোনো অ্যালফাবেট ভাওয়েল নাকি কনসোনেন্ট এটি আসলে কিভাবে বের করব। আমরা সকলেই কিন্তু আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে ২৬টি অক্ষরের সাথে অতি পরিচিত। এই ২৬টি অক্ষরের মধ্যে শুধুমাত্র ৫টি ওয়ার্ডই আছে যাকে আমরা ভাওয়েল হিসেবে চিনি, বাকিগুলো কিন্তু কনসোনেন্ট, যা আমরা অলমোস্ট সবাই জানি। তার মানে আমাদের এই প্রবলেমের উদ্দেশ্য থাকবে যে আমরা ইউজার থেকে একটি অক্ষর নিব এবং আমাদের প্রোগ্রামটি অটোমেটিক্যালি বলে দিবে সেটি কি ভাওয়েল নাকি সেটি একটি কনসোনেন্ট। আমরা যদি উদাহরণটির এক্স্যাক্ট কোডে চলে যাই, আমরা কিন্তু পূর্বেই আমাদের সকল সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট যে পার্টটুকু থাকে অর্থাৎ হেডার পার্টটুকু এবং ইন্ট মেইন ফাংশনটুকু সেটি কিন্তু দেখতে পাচ্ছি। মেইন ফাংশনের মধ্যে প্রথমেই আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে আমরা লেটার নামের একটি ক্যারেক্টার ডেটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। অর্থাৎ লেটার যে ভ্যারিয়েবলটি আছে তার মধ্যে আমি ক্যারেক্টার রাখতে পারবো এবং আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমরা এই লেটারটির মধ্যে কি রাখবো। আমাদের ইউজার থেকে আমরা যে অক্ষরটি ইনপুট নিব সেটিই কিন্তু আমরা লেটার এই ভ্যারিয়েবলটির মধ্যে স্টোর করব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি যা এই মেসেজটি অর্থাৎ এন্টার আ লেটার এই মেসেজটি আমাদের ডিসপ্লেতে ইউজারের কাছে শো করবে এবং এই ইউজারের কাছে শো করার পর ইউজার যে ইনপুটটি দিবে বা যে ক্যারেক্টারটি ইনপুট দিবে সেটি কিন্তু আমি লেটার নামের যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করে দিলাম। স্টোর করার পরেই আসলে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের খেলা শুরু হয়ে গেল। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমেই আমি যে কাজটি করছি সেটি হচ্ছে সুইচ স্টেটমেন্টটি ডিক্লেয়ার করার পর আমি এর মধ্যে এক্সপ্রেশন হিসেবে আমার লেটারটিকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যে বলেছিলাম যে আমার কনস্ট্যান্ট এক্সপ্রেশনের সাথে এক্সপ্রেশন এই দুটোর মধ্যে কম্প্যারিজন হবে, তার মানে আমি বুঝতেই পারছি এই লেটারের মধ্যে যে ইনপুটটি রয়েছে তাকেই আসলে আমি অন্য কিছুর সাথে কম্পেয়ার করে দেখব। চলুন দেখি যে কাদের সাথে আসলে কম্পেয়ারটা করব। এই যে চলে এসেছে আমার সেই কেসগুলো। আমার প্রথম কেস হচ্ছে এ। সুতরাং আমরা কিন্তু জানি এ যেহেতু একটি ভাওয়েল এবং ভাওয়েল যেহেতু মাত্র 5টা, বাকি সবগুলোই যেহেতু কনসোনেন্ট, আমরা কিন্তু শুধুমাত্র 5টি ভাওয়েলকে কেস হিসেবে নিলেই আমার কাজটি হয়ে যাওয়ার কথা। এজন্যই আমি কেস হিসেবে প্রথমে নিচ্ছি এ, তারপরে নিচ্ছি ই, তারপরে নিচ্ছি আই, তারপরে নিচ্ছি ও এবং সর্বশেষ নিচ্ছি ইউ। এবং যদি এই 5টি কেসের সাথে আমার লেটার বা এক্সপ্রেশনটি মিলে গিয়ে থাকে তাহলে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে $c বা লেটারের মধ্যে যে ক্যারেক্টারটি রয়েছে তা আসলে একটি ভাওয়েল। সুতরাং আমাদের দেওয়া ইনপুটটি যদি কোনো ভাওয়েল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে অটোমেটিক্যালি চলে আসবে যে দ্য ইনপুট দ্যাট হ্যাজ বিন গিভেন ইজ আ ভাওয়েল। এবং পরবর্তীতে আমরা এখানে একটি ব্রেক ফাংশন দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের মনে এখানে দুটো প্রশ্ন আসা কিন্তু খুবই স্বাভাবিক। প্রথমত, আমরা যখন পূর্বে আমাদের সিনট্যাক্সে দেখলাম সেখানে তো আমরা প্রতিটি কেসের পরেই একটি করে ব্রেক দেখতে পেলাম, কিন্তু এখানে সবগুলো কেস শেষ হয়ে যাওয়ার পরে ব্রেকটাই বা কেন আসলো? এর উত্তর আগে দিয়ে নেই। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখুন আমরা যখন ইউজার থেকে একটি ইনপুট নিয়েছিলাম তখন তা কিন্তু শুধুমাত্র একটি লেটারকেই স্টোর করতে পেরেছে এবং আপনার দেওয়া একটি ইনপুটের সাথে শুধুমাত্র এখানকার যে কোনো একটি কেসই ম্যাচ করা সম্ভব। অর্থাৎ আপনি যেহেতু শুধুমাত্র এ বা শুধুমাত্র বি ইনপুট দিতে পেরেছিলেন, একাধিক কেসের ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাচ করা সম্ভব না। অর্থাৎ আপনার ইনপুটটি একই সাথে এ বা একই সাথে ও হওয়া কিন্তু সম্ভব না। ঠিক এ কারণেই আমরা সবগুলো কেসের পরে এখানে ব্রেক ব্যবহার করতে পেরেছি। কিন্তু আপনার যদি এরকম কোনো সিচুয়েশন থাকে যেখানে আসলে একাধিক কনস্ট্যান্ট এক্সপ্রেশনের সাথে আপনার দেওয়া ইনপুটটি মিলে যাওয়ার সুযোগ রয়েছে, তাহলে আপনাকে কিন্তু
প্রতিটি কেসের পরেই ব্রেক ফাংশনটি ব্যবহারের প্রয়োজন হবে। এবং আমরা যদি 2 নাম্বার প্রশ্ন অর্থাৎ ব্রেক ফাংশনটির ব্যবহার কি তা একটু মনে করার চেষ্টা করি, ব্রেক ফাংশনটি ব্যবহারের মাধ্যমে আমরা এই যে লুপটি চলছে এটি থেকে বের হতে পারছি। কারণ যখন আমার কম্প্যারিজন করা শেষ হয়ে গেছে তখন কিন্তু আমার এই লুপটি থেকে বের হয়ে যাওয়া প্রয়োজন। এবং দ্বিতীয়ত, আপনারা কিন্তু অনেকেই হয়তো এই প্রশ্নটি মনে মনে নিজেকে জিজ্ঞেস করছেন যে আমি যে ইউজারের কাছ থেকে একটি লেটার ইনপুট নিলাম এবং তাকে যে ভাওয়েলের সাথে কম্প্যারিজন করলাম, যদি আমি বি ইনপুট দিয়ে থাকি বা যদি আমি সি ইনপুট দিয়ে থাকি, অর্থাৎ এমন কিছু যদি ইনপুট নিয়ে থাকি যা আসলে ভাওয়েল না, তখন আসলে কি হবে? তখনই কিন্তু আমাদের জাদু দেখানোর জন্য আছে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট, অর্থাৎ আমার দেওয়া কনস্ট্যান্ট এক্সপ্রেশনগুলোর সাথে যদি কোনো কিছুই না মিলে যায় তখন অটোমেটিক্যালি ডিফল্টের মধ্যে থাকা কোডটি এক্সিকিউট হয়ে যাবে। এবং এখানে আমরা লিখেই রেখেছি যে %c, অর্থাৎ আমরা যেই ইনপুটটি নিয়েছিলাম তা একটি কনসোনেন্ট এবং লেটারের মধ্যে যা আছে তখন তাকে এখানে শো করে দেওয়া হবে। অর্থাৎ আমার দেওয়া ইনপুটটি যদি বি হয়ে থাকে তাহলে আসলে বি ইজ এ কনসোনেন্ট, এই পার্টটি আমাদের ইউজার ডিসপ্লেতে দেখতে পাবেন। সুতরাং আমরা যে প্রবলেমটি নিয়ে কাজ করছিলাম তার পরিপূর্ণ সমাধান কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারলাম এবং আমাদের কোডটিকে শেষ করে দিতে পারলাম। সুতরাং আশা করি এই সহজ এক্সাম্পলটির মাধ্যমে আপনারা সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ব্যবহার সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। আশা করি আমরা আমাদের আজকের লেসনে যা যা জিনিস সম্পর্কে জানলাম তা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। আজকের লেসনে প্রথমেই আমরা জেনেছি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে, দ্বিতীয়ত আমরা বহুল ব্যবহৃত 4টি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছি। শুধু তাই না, তাদের সিনট্যাক্স এবং রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে তাদের ব্যবহারও কিন্তু আমরা দেখে নিয়েছি। সুতরাং আশা করি আজকের ক্লাসের পরে আপনারা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে পুরোপুরিভাবে বুঝে গেছেন। আপনাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি এখানেই।